অনু দুহাতে নিজের দুকান চেপে ধরল, হাঁটুজোড়া এমনভাবে বুকের সাথে ঠেসে ধরল যেন নিজের বুকের ভেতরেই নিজেকে লুকিয়ে নিতে চাইছে সম্পূর্ণভাবে। ইলমার দু চোখ বেয়ে জ্বর করে অশ্রুরা ঝরে পড়ছে। মনে প্রশ্ন জাগছে, কেন সেদিন অনুর সাথেই ওর মা ট্রেনে উঠে পড়লেন না? সুযোগ তো ছিল তার বেঁচে থাকার। নিজের জীবনের ৩ ভাগ সময়ই তো যন্ত্রণার সাথে কাটিয়ে দিয়েছেন তিনি। তাহলে তার শেষ পরিণতি তো এতটা করুণ হওয়ার কথা ছিল না। তিনি তো দিব্যি তার মেয়েকে নিয়েই দূরে, বহু দূরে, কোথাও এসে সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে পারতেন। কেন আসলেন না তিনি? পিহু ওর রুমে পায়চারি করছে। নীরার রুম থেকে এসেছে পর থেকেই ওর দুপা স্থির হচ্ছে না। পায়চারি করতে করতেই পিহু দৃঢ়স্বরে বলল, নীরাকে তো বললাম ওর ছেলে নির্বাণকে বাংলাদেশে আনার ব্যবস্থা করব। আর আনার পর এই বাড়িতেই রাখবো ওকে, কিন্তু পুরো বিষয়টা সামলাবো কিভাবে? মাথায় তো কিছুই আসছে না এখন। এদিকে নীরার এমন অবস্থাও আমি দেখতে পারছি না। কিছু তো করতেই হবে আমায়। ভাব পিহু ভাব। কিয়ৎক্ষণ ওভাবেই পায়চারি করার পর পিহু বিছানায় বসে বলল, বাচ্চার চিন্তায় বাচ্চার মা মনমরা হয়ে আছে। না জানি বাচ্চার মায়ের অভাবে বাচ্চার কি অবস্থা হচ্ছে। সেই সময় আতসী আর শিউলি একত্রে পিহুর রুমে প্রবেশ করলেন। আতসী বললেন, কার বাচ্চার চিন্তা? কোন মা মনমরা হয়ে আছে পিহুমা? আতসীর এমন প্রশ্ন শুনে পিহু শুকনো ঢুক গিলে মনে মনে বলল, আল্লাহ বাঁচাইছে, চাচিরা আর কিছু শুনেননি। শিউলি আর আতসী বিছানার পাশে এসে দাঁড়ালেন। পিহু তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে দাঁড়িয়ে জোরপূর্বক হেসে বলল, আমার অনেক পুরনো একজন বান্ধবীর সাথে একটু আগে কথা হলো। তো ছোট চাচিমা, ওর বাচ্চার বয়স প্রায় ৩ বছর। বাচ্চাটাকে নিয়ে তার দাদি দুদিন হলো নিজের মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন। তাই বাচ্চার কথা ভেবে ও মনমরা হয়ে আছে আর কি। ওটাই বলছিলাম। আতসী নিজের মুখের উপর এক হাত রেখে অবাক স্বরে বললেন, এ কি বলো, তোমার বান্ধবীর বাচ্চার বয়স ৩ বছর? ইস, জানো বৌমা, আমারও অনেক শখ নাতি নাতনি নিয়ে ঘুরে বেড়ানোর। শাশুড়ি মা হওয়ার শখ তো পূর্ণ হলো, এবার বলো আমাদের দাদিমা হওয়ার শখ কবে পূর্ণ করবে তুমি? আতসীর এমন কথায় পিহুর চোখ জোড়া যেন কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। পিহু বলল, কি? আমি? আমি পূর্ণ করব? শিউলি বললেন, হ্যাঁ তুমিই তো মা। এবারের বড় বউ তুমি। বাকি ছেলে মেয়েগুলো তো বিয়ের খোঁজ নেই। ওরা বাচ্চা ডাউনলোড করবে কিভাবে? তাই আমাদের শখ পূরণ তো তোমাকেই করতে হবে, বলো? পিহু জোরপূর্বক হেসে মনে মনে বলল, দুধের দাঁত পড়তে না পড়তেই বিয়ের সানাই বেজে গেল। আবার এখন বাসর না হতে হতেই বাচ্চার আবদার করছে ওনারা। এই লজ্জা আমি কই লুকাই, আল্লাহ বাঁচান আমায়। অনুকে সামলে নিয়েছে ইলমা। কান্না থেমেছে ওর পুরোপুরি। খাবার খাবে না বলে বায়না করেছিল ঠিকই, কিন্তু ইলমা তা শোনেনি। এক প্রকার জোর করেই খাইয়ে দিয়েছে অনুকে ইলমা। ইলমাকে নতুন ঘরে তুলে দেওয়ার পর ইমার্জেন্সি ওষুধের ব্যবস্থা তেজ করে দিয়ে গিয়েছিল। সেখান থেকে জ্বর কমানোর জন্য নাপা খাইয়ে দিয়েছিল ইলমা অনুকে। ফলস্বরূপ অনুর জ্বরটাও নেমে গিয়েছে আপাতত। অনুকে ওর ঘরে রেখে মাত্রই ইলমা নিজের ঘরে আসবে বলে বেরিয়েছিল, তখনই পরিচিত বাইকের আওয়াজ কানে পড়তেই ইলমা ভ্রুকুচকে মেন গেটের দিকে তাকালো। তেজ আর নির্ঝর একসাথে গেট পেরিয়ে বাসার ভিতর প্রবেশ করলো। তেজ ওর এলোমেলো চুলগুলোতে হাত বুলাচ্ছিল। ইলমা বলল, তেজ, নির্ঝর, আপনারা? তেজ ইলমার দিকে তাকিয়ে সামনের দিকে আসতে আসতে বলল, এসেছি যে খুশি হননি? মুখটা অমন পেঁচি মুখের মতো করে রেখেছেন কেন? তেজের মুখে নিজের এমন বর্ণনা শুনে ইলমার মুখ হা হয়ে গেল। পরক্ষণেই ইলমা ওর কোমরে হাত রেখে কটমট করতে করতে বলল, এ কি বললেন আপনি আমাকে? কিসের মতো মুখ করে রেখেছি আমি? তেজ বাবলেশহীন ভঙ্গিতে বলল, যেভাবে বলেছি ইলাম তা পোষায়নি আপনার, তাই না? দাঁড়ান, আপনাকে আমার পছন্দের একটা গানের লাইন বলি। পেছিমুখী দড়ি খুকি যারে ফুটে যা ওই। বাকিটা আর বললাম না। আপনাকে ঠিক ওই গানের ওই লাইনের সময়ে অভিনয় করা অভিনেত্রী কোয়েল মল্লিকের মতোও লাগছিল। তাই মুখ ফুঁসকে এই নামটা বেরিয়ে এসেছে। এই বলে তেজ ওর ৩২ পাটির দাঁত বের করে হাসতে শুরু করলো। ইলমার সিঁড়ির ধাপ দুটো কাটিয়ে নিচে নেমে এসে বুকের সাথে হাত বাজ করে হালকা হেসে বলল, ওই গানেরই আরেকটা লাইন আছে, যা আপনার এই ৬৪টা দাঁত বের করে হাসি হাসি মুখটার সাথে বেশ যাচ্ছে আমার নজরে। লাইনটা হলো, বাদরমুখী চাদর ছেলে, দেখলে জ্বরের গা হেইট। বাকিটা আমিও বললাম না। তেজের হাসি মুখটা মুহূর্তেই মিলিয়ে গেল। তেজের পাশে দাঁড়িয়ে নির্ঝর খেক খেক করে হেসে উঠল এবার।
তেজ গার হালকা বাঁকিয়ে নির্ঝরের দিকে চোখ পাকিয়ে তাকিয়েও ওর হাসি থামাতে পারল না। তেজ বিড়বিড়িয়ে বলল, কি সব মির্জাফরের বংশধরের সাথে ওঠা বসা করি আমি, ছে। ইলমাও ঠোঁট চেপে হাসছে এবার। তেজ ইলমার দিকে তাকিয়ে বলল, আমার মতো একজন হ্যান্ডসাম ছেলেকে আপনি বাদরমুখো চাদর ছেড়ে বানিয়ে দিতে পারলেন ইলমা। ইলমা বেঞ্চি কেটে বলল, আমার মতো সুন্দর মুখটাকে যখন আপনি পেঁচি মুখো বলতে পেরেছেন, তখন আমিও আপনাকে সেটাই বলেছি যেটা আপনার সাথে গিয়েছে। হুম। তখনই রুমের ভিতর থেকে এগিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো অনু। অনুর পরনে একটা কমলা রঙের থ্রি পিস রয়েছে, যার হাতাগুলো একদম হাতের কবজি বরাবর ডোলাডিলা যথেষ্ট। ওড়নাটা মাথায় টেনে নিয়ে শরীরের ওপরিভাগ ভালোভাবে ডেকে রেখেছে অনু। গলার কাছে ওর কাঁধ ছুঁই ছুঁই চুলগুলো এসে ভিড়েছে কিছু। অনু দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, ইলমা আপা, কারা এসেছেন? তখন থেকেই কাদের সাথে সুর মিলিয়ে ঝগড়া করছো তুমি? অনুর কণ্ঠ কানে পড়তেই সেদিকে চোখ পড়ল ওদের তিনজনেরই। তেজ ভ্রু উঁচিয়ে অনুকে এক পলক দেখে ওর ওপর থেকে নজর সরিয়ে বিড়বিড়িয়ে বলল, এ তো বাচ্চা মেয়ে। এই মেয়ে একা এখানে থাকে, আবার চাকরিও করে, বাপরে। ইলমা বলল, ওনারা আমার পরিচিত অনু। তেজকে দেখিয়ে বলল, ওনার নাম তেজ। আর নির্ঝরকে দেখিয়েও সেম ভাবে বলল ইলমা। অনু ওদের দুজনকে উদ্দেশ্য করেই সালাম জানালো। তেজ সালামের উত্তর দিল ঠিকই, কিন্তু নির্ঝরের থেকে কোনো সাড়া শব্দ এলো না। তেজ নির্ঝরের দিকে ভ্রু কুঁচকে তাকাতেই দেখলো নির্ঝর ফেল ফেল দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে এখনো। তেজ নির্ঝরের চোখের সামনে হাত নাড়ালো। নির্ঝর এক প্রকার গোর লাগা কণ্ঠে বলল, এ কি নারী নাকি পরী? তেজ তৎক্ষণাৎ পিছন থেকে নির্ঝরের ডোলাঢিলা ট্রাউজারের ওপর থেকে ওর পশ্চাৎদেশে একটা চিমটি কেটে বলল, সালামের সাথে বাইয়া শব্দটাও যোগ করেছিল, যাকে তুমি নারী ও পরীর মধ্যে গুলিয়ে ফেলছো ব্রো। চিমটি খাওয়া মাত্র নির্ঝর এক প্রকার লাফ দিয়ে উঠল। দুজনে সুন্দরী মেয়ের সামনে কি পশ্চাৎদেশে হাত রাখা যায়? লাফ যে দিয়েছে এই অনেক, চিমটির বাকি জ্বালায় এবার দাঁতে দাঁত চেপে সহ্য করতে হবে ওকে। অনু অবাক চোখে তাকিয়ে আছে ওদের দু ভাইয়ের দিকে, কিন্তু ইলমা বিষয়টা আন্দাজ করতে পেরেছে কিছুটা। অনু ইলমার পাশে এসে দাঁড়িয়ে বলল, জানো আপা, স্বাভাবিক থাকতে থাকতে এমন হুটহাট লাফিয়ে ঝাঁপিয়ে ওঠাটা কোনো সাধারণ বিষয় না। এটা হয় ভূতে ধরার লক্ষণ, নয়তো মৃগী রোগের লক্ষণ। ওনার কি সেসবের মধ্যে কোনো সমস্যা আছে? অনুর এমন কথা শুনে ইলমা শব্দ করে হেসে ফেলল। ঢাকার উপকণ্ঠে জনবসতি থেকে দূরে একটা গুদামঘরের মতো জায়গা, যার নকশা বাইরের থেকে এরকম মনে হলেও ভিতরে তা পুরোপুরি ভিন্ন। পুরো জায়গাটি হাই সিকিউরিটি বেষ্টিত। সারফারাজের সিক্রেট কাজগুলো করার জন্য মূলত তৈরি করা হয়েছে এই জায়গাটা। দোতলায় নিজের অফিস রুমে চেয়ারে হেলান দিয়ে বসে আছে সারফারাজ। ক্লান্ত লাগছে কিছুটা। ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, কখন যে রাতটাও চলে আসে একের পর এক কাজের মাঝে থাকার কারণে টের পাওয়াই দায় হয়ে দাঁড়ায়। কিয়ৎক্ষণ পর সারফারাজ চেয়ার ঘুরিয়ে পিছনের দিকে ফিরে মাঝ বরাবর থাকা লম্বা লাল রঙের মখমলের দড়িটা ধরে টান দিতেই একটা পর্দা দুভাগ হয়ে দুদিকে সরে গেল। আড়াল থেকে বেরিয়ে এলো পিহুর একটি হাস্যোজ্জ্বল ছবি। সারফারাজের চেহারার পিছনেই ঠিক এই জায়গাটাতেই বিয়ের আগে টাঙানো ছিল ওর নিজেরই একটি কিং সাইজের ছবি। এখন সেই জায়গাটায় পিহুর দখলে। সারফারাজ পিহুর ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, সারাদিনের এত ঝামেলা আর কাজের চাপের ভিড়ে যখন এই কক্ষে এসে তোমার মায়া ভরা মুখটা দেখি, তখন ভিতরটাতে অদ্ভুত শান্তি ভর করে। আগে তো কত কত রাত এই অফিসেই কাটিয়ে দিতাম। শখানেক ফাইল চেক, মিটিং এর শিডিউল চেক, কত বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হতো। এইসবই তখন আমাকে বেঁধে রাখতো এই চার দেয়ালের মাঝে। কিন্তু এখন আর পারে না। এখন বাড়িটাই আমাকে টানে। হয়তো সেখানে তুমি আছো তাই। যখনই স্মরণ হয় আমার জন্য না খেয়ে ড্রয়িং রুমের ওই একঘেয়েমি সোফাটাতে বসে তুমি অপেক্ষার প্রহর গুনছ, তখন আর বাইরে মন টেকে না আমার। ইচ্ছে করে যত দ্রুত সম্ভব ছুটে তোমার কাছে চলে যেতে। রাজনীতি নামক এই দায়িত্ব সামলাতে সামলাতে কখন যে সংসার নামক বন্ধনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়লাম, বুঝেই উঠতে পারলাম না। কথাগুলো বলতে বলতেই সারফারাজের ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা স্পষ্ট হলো। পরক্ষণেই সারফারাজের কক্ষে দরজায় কড়া নাড়ার শব্দ হলে সারফারাজ পিহুর ছবিটা আগের ন্যায় পর্দার আড়ালে রেখে
নক করা ব্যক্তিকে ভিতরে আসার অনুমতি দিল। সারফারাজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আহাদ একটা ফাইল হাতে ভিতরে প্রবেশ করলো। টেবিলের পাশে এসে দাঁড়িয়ে সারফারাজের দিকে ফাইলটা বাড়িয়ে দিয়ে আহাদ বলল, স্যার, আজ মিটিং শেষে আপনি যেই লোকের ইনফরমেশন জানতে চেয়েছিলেন, উনি রায়হান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর মালিক। মরহুম রায়হানের জামাতা হামিদুর শ্বশুরের আকস্মিক মৃত্যুর পর এখন তার কোম্পানির সিইও হামিদুর সাহেবই হয়েছেন। সারফারাজ ওর কপালের একপাশে হালকাভাবে আঙ্গুল দ্বারা ঘষা দিতে দিতে বলল, এই রায়হানের সেই জানোয়ারটা না যে আমার বউকে বাজেভাবে স্পর্শ করেছিল? আহাদ হ্যাঁ সূচক জবাব দিল। সারফারাজ আবার বলল, হামিদুরের উপর নজর রাখো আহাদ, ওর প্রতিটি আপডেট আমার চাই। বস, আপনার কি মনে হয় হামিদুর সাহেব তার শ্বশুরের আকস্মিকভাবে হওয়া মৃত্যুর বিষয় নিয়ে তদন্ত করবে? সারফারাজ মেকিভাবে হেসে বলল, রায়হানের লাশটাই যেখানে আমার পোষা প্রাণী পেটে চলে গিয়েছে, তারপর পায়খানা করে যে ফেলেছে, ও সেই পায়খানার ওপর আরো কত পায়খানা জমে গিয়েছে, এতদিনে হিসাব মিলাতে পারবে তুমি? এতদিনে হিসাব মিলাতে পারবে তুমি? নাকি এবার তদন্ত করতে আমার পোষা প্রাণীর পায়খানা ঘাঁটবে ওর জামাতা? সারফারাজের এরূপ কথায় নিঃশব্দে হেসে নিজের মাথার পিছনের চুলগুলো হালকা হাতে চুলকালো আহাদ।